রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড, মানে ধনী বাবা গরিব বাবা, এটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো, তাই না? হ্যাঁ, একদম। বইটা তো অনেকেরই চিন্তাভাবনা বেশ নাড়িয়ে দিয়েছে। ঠিক। আমাদের কাছে বইটার একটা বাংলা সারাংশ আছে। আমরা চেষ্টা করব এর মূল দৃষ্টিভঙ্গিটা বুঝতে, বিশেষ করে অর্থ আর সম্পদ নিয়ে আমাদের যে ধারণাগুলো আছে সেগুলোকে এটা কিভাবে চ্যালেঞ্জ করে। দুজন বাবার একদম ভিন্ন দুটো আর্থিক দর্শন কিভাবে আমাদের ভাবাতে পারে সেটাই দেখার বিষয়। মানে ফোকাসটা টাকার পরিমাণে নয়, বরং টাকাটা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেই বুদ্ধিমত্তাটায়। ঠিক বলেছেন। এই বইটা আসলে আর্থিক মানসিকতা পরিবর্তনের কথাই বলে। খুব সহজ করে দেখায় যে দুজন বাবা, হ্যাঁ, একজন দেখুন উচ্চশিক্ষিত কিন্তু সবসময় টাকায় টানাটানি, ইনি হলেন গরিব বাবা, লেখকের নিজের বাবা। হ্যাঁ। আর অন্যজন তার বন্ধুর বাবা, যার প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো কম কিন্তু দারুণ ধনী, ব্যবসায়িক বুদ্ধি, বিনিয়োগ এইসবের মাধ্যমে। ইনি ধনী বাবা। আর এই দুজন লেখককে অর্থ নিয়ে দুটো একেবারে বিপরীতধর্মী শিক্ষা দিয়েছিলেন। একদম। আর সেটাই বইয়ের মূল ভিত্তি। বইটার একটা খুব শক্তিশালী আইডিয়া দিয়ে শুরু করা যাক। টাকার জন্য কাজ করো না, টাকাকে তোমার জন্য কাজ করাও। শুনতে তো দারুণ লাগে, কিন্তু এর আসল মানেটা কি? মানেটা হলো, আমরা বেশিরভাগই যেমন মাস গেলে একটা মাইনের জন্য অপেক্ষা করি, তেমনটা না করে এমন কিছু অ্যাসেট বা সম্পদ তৈরি করা যা থেকে নিজে কাজ না করলেও আয় আসতে থাকে। ও আচ্ছা। ধরুন কোনো ব্যবসা, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বা ধরুন বাড়ি ভাড়া দেওয়া। এই যে আয়টা আসছে যখন আপনি হয়তো ঘুমোচ্ছেন, এটাই হলো টাকাকে দিয়ে কাজ করানো, মানে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম অর্থাৎ শুধু টাকা জমানো নয়, টাকাকে কাজে লাগানো। হ্যাঁ, এটাই আসল লক্ষ্য, পরোক্ষ আয়ের স্রোত তৈরি করা। তার মানে এটা আমাদের ওই গতানুগতিক চাকরিকেন্দ্রিক ভাবনা থেকে একটু বেরোতে বলছে। ঠিক। আর এখানেই তো আর্থিক শিক্ষার ব্যাপারটা খুব জরুরি হয়ে পড়ে, তাই না? বইটাতেও তো খুব জোর দেওয়া হয়েছে এর ওপর। অবশ্যই। দেখুন, আমাদের স্কুল কলেজের পড়াশোনা হয়তো ভালো চাকরি পেতে সাহায্য করে, সেটা দরকারি। কিন্তু টাকা কিভাবে কাজ করে, কিভাবে বিনিয়োগ করতে হয়, ঝুঁকি কিভাবে নিতে হয়, এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক জ্ঞান, এটা তো শেখানো হয় না সেভাবে। একদমই না। ধনী বাবার মতে এই জ্ঞানটা কিন্তু দীর্ঘমেয়াদে, লম্বা সময়ে অনেক ডিগ্রির চেয়েও বেশি কাজে দেয়। এটা শুধু আয় নয়, আয়কে ধরে রাখা আর বাড়ানোর কৌশল। আর এই কৌশলের মধ্যেই তো সবচেয়ে জরুরি হল সম্পদ আর দায়ের পার্থক্যটা বোঝা। বইটাতে খুব সহজ করে বলা আছে, কিন্তু এর প্রভাবটা মনে হয় বেশ গভীর। হ্যাঁ, এটা সম্ভবত বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটা। খুব সহজ কনসেপ্ট। একটু বুঝিয়ে বলবেন? দেখুন, সম্পদ বা অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা আনে। সিম্পল। যেমন ধরুন একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিলেন, ওই ভাড়ার টাকাটা আপনার পকেটে আসছে, তো ফ্ল্যাটটা হলো আপনার অ্যাসেট। আচ্ছা। আর দায় বা লায়াবিলিটি হলো ঠিক উল্টো, যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। যেমন ধরুন নিজের থাকার বাড়িটা বা গাড়ি। হ্যাঁ, হতে পারে। যদি নিজের থাকার বাড়ির জন্য বিশাল অঙ্কের লোন থাকে যার ইএমআই দিতে হচ্ছে প্রতি মাসে, বা ধরুন একটা দামি গাড়ি যার তেল, রক্ষণাবেক্ষণ, ইন্স্যুরেন্স এসবের পেছনে গাদা গাদা টাকা বেরিয়ে যাচ্ছে, অথচ সেটা থেকে কোনো আয় আসছে না, তখন সেটা কিন্তু লায়াবিলিটি। ও আচ্ছা, তার মানে বাড়ি বা গাড়ি মানেই সম্পদ নয়? একদম নয়। ধনী বাবার মূল কথাই ছিল লায়াবিলিটি কমাও, অ্যাসেট বাড়াও, জীবনভর এটাই করতে থাকো। কিন্তু এই অ্যাসেট বানাতে গেলে, ধরুন ব্যবসা শুরু করতে বা শেয়ারে বিনিয়োগ করতে তো ঝুঁকি নিতে হয়, টাকা হারানোর ভয় থাকে। থাকে তো বটে। এই ভয়টাকেই বা কিভাবে দেখতেন ধনী বাবা? অনেকেই তো এই ভয়েই পিছিয়ে যান। ঠিক। ধনী বাবার মতে এই ভয়টাই কিন্তু আর্থিক অসফলতার একটা বড় কারণ। তিনি বলতেন, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভয়ের কারণে একেবারে থেমে যাওয়াটা, সেটা বোকামে। তাহলে উপায়? উপায় হলো ভয়টাকে মেনে নিয়ে তারপর জ্ঞান অর্জন করা, বিষয়টাকে বোঝা, তারপর হিসেব করে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া। ক্যালকুলেটেড রিস্ক। হ্যাঁ। আর তিনি এটাও বলতেন যে ভুল হবে, লোকসান হবে, কিন্তু সেটা শেষ নয়, ওই ভুল থেকে শিখতে হবে। ব্যর্থতা আসলে শেখারই একটা অংশ। তার মানে শুধু ঝুঁকি নেওয়া নয়, শেখার মানসিকতাটাও খুব জরুরি। অবশ্যই। বইতে আর একটা দারুণ কথা আছে না, শুধু টাকার জন্য নয়,
শেখার জন্য কাজ করা। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখুন, গরিব বাবার ফোকাস ছিল চাকরির নিরাপত্তা, ভালো বেতন, মাস গেলে একটা বাঁধা টাকা আসবে। যেটা আমাদের বেশিরভাগেরই থাকে। হ্যাঁ, কিন্তু ধনী বাবা বলতেন এমন কাজ করতে, বিশেষ করে কেরিয়ারের শুরুতে, যেখানে নতুন কিছু শেখা যায়। কি ধরনের স্কিল? যেমন ধরুন, সেলস বা বিক্রির দক্ষতা, মার্কেটিং, নেগোসিয়েশন বা দাঁড় কষাকষির ক্ষমতা, লোকজনকে ম্যানেজ করা, বিনিয়োগের প্রাথমিক ধারণা, এই স্কিলগুলো। আচ্ছা। কারণ এই দক্ষতাগুলোই ভবিষ্যতে নিজের ব্যবসা বা বিনিয়োগের মাধ্যমে বড় সম্পদ তৈরি করতে সাহায্য করবে। চাকরির মাইনের চেয়েও এই শেখাটা দীর্ঘমেয়াদে অনেক বেশি মূল্যবান হতে পারে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যদি মূল বিষয়গুলো এক জায়গায় আনি, রিচ ড্যাড পোর ড্যাড আসলে কোনো ম্যাজিক ফর্মুলা নয় যে পড়লেই কাল থেকে ধনী হয়ে যাব। একেবারেই না। বরং এটা আমাদের অর্থ নিয়ে যে চিন্তাভাবনা, যে মাইন্ডসেট, সেটা বদলানোর একটা গাইডবুক। আর্থিক শিক্ষার গুরুত্ব, অ্যাসেট তৈরি করা, ভয়কে জয় করে হিসেবি ঝুঁকি নেওয়া, আর সবসময় শিখতে থাকা, এই বিষয়গুলোই উঠে আসছে। একদম ঠিক। বইটি এটাই বারবার মনে করিয়ে দেয় যে আমাদের আর্থিক ভবিষ্যৎ কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড বা পরিস্থিতির চেয়ে অনেক বেশি নির্ভর করে আমাদের চিন্তাভাবনা, আমাদের সিদ্ধান্ত আর আমাদের অভ্যাসের ওপর। তার মানে জ্ঞান আর ডিসিপ্লিন বা শৃঙ্খলা দিয়ে যে কেউই আর্থিক পথে উন্নতি করতে পারে। অবশ্যই পারে, সেটাই মূল বার্তা। বেশ, আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন সবার ভাবনার জন্য থাকতেই পারে। সাধারণত হাতে কিছু টাকা এলে আমাদের প্রথম চিন্তা হয় কি কিনব, তাই না? বেশিরভাগ সময়। কিন্তু এই বইটা পড়ার পর বা এই আলোচনা শোনার পর আমরা হয়তো একটু অন্যভাবেও ভাবতে পারি। প্রশ্নটা হতে পারে, এই টাকাটা দিয়ে আমি কিভাবে আরও টাকা তৈরি করতে পারি, মানে কিভাবে এটাকে বাড়ানো যায়। ঠিক। এই প্রশ্নটাই হয়তো আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ।